প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে অর্থনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা হবে। অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদার স্থিতিস্থাপকতা এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা যদি আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে। চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। শিক্ষার্থীরা, চলো এবার আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বিষয়টি বুঝে নিই। কোন একটি অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিবর্তন ঘটে এর অনুপাতকে স্থিতিস্থাপকতা বলা হয়। প্রথমে ইলাস্টিসিটির বিষয়টি জানতে হবে। একটি অপেক্ষকের স্বাধীন চলক, মনে করো দামের পরিবর্তনের ফলে নির্ভরশীল চলক বলতে এখানে অধীন চলককে বোঝানো হচ্ছে। অধীন চলক চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটবে এর অনুপাতকে আমরা স্থিতিস্থাপকতা বলতে পারি। আমি যদি এটাকে বাস্তবিকভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করো তোমার ইলিশ মাছের দামের পরিবর্তন হয়েছে, দেখবে যে ইলিশ মাছের চাহিদার পরিমাণেরও পরিবর্তন ঘটবে। এর যে অনুপাত, এটাকে আমরা স্থিতিস্থাপকতা বলতে পারি। এবার চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বিষয়টি জানব। কোনো দ্রব্যের চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলি স্থির অবস্থায়, শিক্ষার্থীরা অন্যান্য নির্ধারকগুলি স্থির অবস্থা বলতে ভোক্তার আয়, রুচি, পছন্দ এগুলি স্থির থাকবে। শুধু দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। দেখো শিক্ষার্থীরা, এখানে দামের পরিবর্তন ঘটবে, চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটবে, এই দুইয়ের অনুপাতকে কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা বলা হয়। শিক্ষার্থীরা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আরেকবার জেনে নিই। কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতকরা, এখানে যেই শতকরা এটা একবার হবে, পরিমাণে যে শতকরা পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। শিক্ষার্থীরা, চলো এবার আমরা জেনে নিই চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি, গাণিতিক সূত্র। চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে তুমি ইডি দিয়েও প্রকাশ করতে পারো, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অথবা ইপি দিয়েও প্রকাশ করতে পারো, প্রাইস ইলাস্টিসিটি। ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা মানে পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন, কিউ মানে কোয়ান্টিটি পরিমাণ, চাহিদার পরিমাণের পরিবর্তন, আর পি হচ্ছে দাম, প্রাইস দামের পরিবর্তন, পি প্রাথমিক দাম, কিউ প্রাথমিক চাহিদার পরিমাণ। দেখো শিক্ষার্থীরা, ইডি বা ইপি এর মান যদি ঋণাত্মক কখনোই হবে না, যদি ঋণাত্মক আসে ঋণাত্মক চিহ্নটা বাদ দিতে হবে। এবার শিক্ষার্থীরা, তোমরা যখন চাহিদার দাম স্থিতিস্থাপকতাটা বের করবা তালিকা থেকে দেখে, যখন ইডি বা ইপি এর মান একের চেয়ে বড় হবে দ্রব্যের চাহিদা হবে স্থিতিস্থাপক এবং দ্রব্যটির প্রকৃতি বিলাসজাত হবে। যদি চাহিদা স্থিতিস্থাপক হয় তাহলে বিলাসজাত হবে, যেমন দামি গাড়ি, বিলাসবহুল গাড়ি। আর ইডি বা ইপি এর মানটা যদি একের চেয়ে ছোট হয় তাহলে দ্রব্যের চাহিদা হবে অস্থিতিস্থাপক এবং দ্রব্যটির প্রকৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে, যেমন চাল, লবণ, ডাল এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এগুলোর দামের পরিবর্তনে চাহিদা তেমন পরিবর্তন হয় না, কম পরিবর্তন হয়। এবার চলো স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করে, এটা একটি তালিকা, এটি তোমার উদ্দীপকে থাকবে। এখান থেকে তোমাকে চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করতে হবে। ইডি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। চাহিদার পরিমাণের পরিবর্তন 100 পরে 80 হয়েছে, 80 থেকে 100 বিয়োগ হবে। দামের পরিবর্তন 8-এর পরে 10 হয়েছে, 10 থেকে 8 বাদ যাবে। পি হচ্ছে প্রাথমিক দাম 8, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ 100, 80 থেকে 100 গেলে -20, 10 থেকে 8 গেলে 2, আর এখানে 8 আছে, এখানে 100। আমরা এটা 2 দিয়ে যখন 100কে গুণ করবো 200 হবে, 20 দিয়ে 8কে গুণ করলে 160, 200কে যদি 160 দিয়ে ভাগ করি 0.8। এখন মাইনাস সাইন আসছে, মাইনাস চিহ্নটা বাদ দিতে হবে। ইডির মানটা যদি একের চেয়ে ছোট, শিক্ষার্থীরা 0.8 একের চেয়ে ছোট হওয়ায় দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক, তার মানে দামের পরিবর্তনে চাহিদার পরিমাণটা কম হারে পরিবর্তিত হবে এবং দ্রব্যটির প্রকৃতি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের পরবর্তী যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড।
অন্যান্য বিষয় স্থির থেকে ভোক্তার আর্থিক আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে, এখানে যেহেতু আয় স্থিতিস্থাপকতা, তাই আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলা হয়। এখানে ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন হবে। অন্যান্য বিষয় স্থির থাকা মানে দ্রব্যের দাম, রুচি, পছন্দ এগুলো স্থির থাকবে, শুধু আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটবে। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের গাণিতিক সূত্রটি হচ্ছে ইউআই। ওয়াই হচ্ছে যে আইকে ওয়াই দিয়ে প্রকাশ করে, ডেল্টা কিউ বা ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। শিক্ষার্থীরা, ইউআই এর মানটা যদি তোমার ধনাত্মক আসে তাহলে সাধারণ বা অ্যাপ্লাইন দ্রব্য, আর ইউআই এর মানটা যদি, ওয়াই মানে এখানে আয়, ইউআই এর মানটা যদি ঋণাত্মক আসে তাহলে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। এগুলো একটু মনে রাখতে হবে। শিক্ষার্থীরা, চলে এবার আয় স্থিতিস্থাপকতা একটি উদ্দীপকের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে আমি তালিকা করি নাই, তোমরা চাইলে তালিকা করতে পারো। আয় একদিকে আয় লিখতে পারো, আরেকদিকে চাহিদার পরিমাণ। আয় 2000 থেকে 4000 টাকা হলো, চাহিদার পরিমাণ 100 থেকে 200 একক হলো। এখন স্থিতিস্থাপকতার আলোকে যেহেতু বলেছে, তাহলে আমাকে এখানে যেহেতু আয় আছে তাহলে আয় স্থিতিস্থাপকতা বের করতে হবে। তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা ইউআই ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। ওয়াই হচ্ছে আয়। দেখো আয়ের পরিবর্তন কত, 2000 থেকে 4000 হয়েছে, তাহলে 4000 থেকে 2000 বিয়োগ করবা, পরবর্তীটা থেকে বিয়োগ করতে হবে। আর চাহিদার পরিমাণ 100 থেকে 200 হয়েছে, তাহলে 200 থেকে 100 বিয়োগ হবে। ওয়াই প্রাথমিক আয় 2000, প্রাথমিক চাহিদার পরিমাণ 100, 200 থেকে 100 গেলে 100, 4000 থেকে 2000 গেলে 2000, উপরে 2000 নিচে 100, আমরা যদি ভাগ করি তাহলে 1 আসবে। ইউআই এর মান কি ধনাত্মক, পজিটিভ আসছে, তাহলে ধনাত্মক হবে, দ্রব্যটি সাধারণ ভ্যাবলেন দ্রব্য। শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রশ্ন থাকবে, প্রতি কেজি, আমি উত্তরও দিয়ে দিয়েছি এখানে, প্রতি কেজি চালের দাম 40 টাকা থেকে বের 50 টাকা হয়েছে। তোমরা চাইলে এটাকে তালিকা করে নিতে পারো, একদিকে দাম লিখতে পারো আর এদিকে চাহিদার পরিমাণ। দাম 40 টাকা থেকে 50 টাকা হলো, আর চাহিদা 100 থেকে 80 হলো। তাহলে তোমরা চাউলের দাম স্থিতিস্থাপকতার সূত্র দিবা, ইপি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এই সূত্রটি বসিয়ে তোমরা দাম স্থিতিস্থাপকতা বের করবা। আরেকটি প্রশ্ন, নিচের কোন পণ্যটি চাহিদা অস্থিতিস্থাপক লবণ কেন? কারণ দামের পরিবর্তনে চাহিদার তেমন একটা পরিবর্তন হয় না, কম হারে পরিবর্তিত হয়। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। ক দ্রব্যের দাম দেওয়া আছে 10 টাকা থেকে 20 টাকা, ক দ্রব্যের চাহিদা দেওয়া আছে 12 থেকে 10। কেমন? তাহলে উপরোক্ত উদ্দীপক থেকে ক দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বের করবা। তো চাহিদার স্থিতিস্থাপকতা বের করার সূত্র কি? ইডি অথবা ইপি, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা কিউ চাহিদার পরিমাণের পরিবর্তন, তো চাহিদার পরিমাণ 12 থেকে 10 হচ্ছে, তার 10 থেকে 12 বাদ দিবে। দামের পরিবর্তন 20 থেকে 10 বাদ যাবে। প্রাথমিক দাম 10, প্রাথমিক চাহিদার পরিমাণ 12। এইভাবে তোমরা চাহিদার স্থিতিস্থাপকতাটা বের করবা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, নিয়মিত অর্থনীতি চর্চা করবা এবং নিয়মিত ক্লাসগুলো দেখবা। ধন্যবাদ।